বিসমিল্লাহির রহমানির রহিম। সুযোগ্য শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? সরকারি নাজির আক্তার কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, এই কলেজে আসার জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মাহমুদুস সালাম পিঙ্কি। তোমাদের সাথে আজকে আমার প্রথম সাক্ষাৎ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই কলেজে এসেছো, ইনশাআল্লাহ তোমাদের সেই আকাঙ্ক্ষা এবং চাহিদা পূরণ হয়ে যাবে। তো চলো আমরা এখন মূল কথায় আসি। এই উদ্ভিদ বিজ্ঞান ক্লাসের আমি সাধারণত প্রতি বছর ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বইটি কেনার জন্য বলে থাকি, কারণ এই বইটি সবচেয়ে বেশি তথ্যবহুল এবং ভুল উপাত্ত কম আছে। সেজন্য তোমরা এই বইটি যদি কেউ কিনে না থাকো তাহলে কিনে ফেলবে, আর যদি কেউ বই অলরেডি অন্য কোনো লেখকের বই কিনে ফেলে থাকো তাতেও কোনো অসুবিধা নেই। আমাদের এই ক্লাস লেকচারগুলোর সাথে মিলিয়ে তোমরা ওই বইটি অনুসরণ করবে। তো আমরা প্রথমে উদ্ভিদ বিজ্ঞান ক্লাসেই আমাদের যে প্রথম অধ্যায়টি আছে কোষ এবং এর গঠন, এটি নিয়ে আলোচনা করব। তো চলো যাওয়া যাক মূল ক্লাসে। এই কোষ সম্বন্ধে তোমরা এর আগেও পড়েছো। কোষ হলো প্রকোষ্ঠ বা চেম্বার। এটি রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী প্রথম নামকরণ করেছেন। উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ মানে জীবদেহ অসংখ্য এই ছোট ছোট কোষ দিয়ে গঠিত, যে কোষের মাধ্যমে আমাদের শরীরের কার্যক্রমগুলো পরিচালনা হয়ে থাকে এবং উদ্ভিদের দেহের কার্যক্রমগুলো পরিচালনা হয়ে থাকে। এই সেলুলার নামক একটি ল্যাটিন শব্দ থেকে সেল বা কোষ শব্দটি এসেছে। রবার্ট হুক তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে সর্বপ্রথম এই কোষ নামটি প্রকাশ করেন। তো চলো আমরা কোষের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। এটি জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক এবং আণবিক উপাদান থাকবে, প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারবে, কাঁচামালগুলো ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারবে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারবে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। এই কোষ একটি হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে, কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। রবার্ট হুককে বলা হচ্ছে কোষবিদ্যার জনক, অর্থাৎ কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা কোষবিদ্যা বা সাইটোলজি বলবো। আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছেন কার্ল পি সোয়ানসন। তো চলো আমরা কোষের প্রকারভেদে চলে যাই। কোষ শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, এক দেহকোষ, দুই হচ্ছে জনন কোষ। দেহকোষ হচ্ছে দেহের যে অঙ্গ এবং অঙ্গতন্ত্র আছে সেগুলো নিয়ে হচ্ছে দেহকোষ গঠিত, যেমন মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা, এগুলো দেহকোষ। আর জনন কাজে ব্যবহৃত হয় যে কোষগুলো সেগুলোকে আমরা জনন কোষ বা গ্যামিট বলবো, যেমন হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। এখন আসি আমরা নিউক্লিয়াসের গঠন নিয়ে। গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে আদিকোষ এবং হলো প্রকৃত কোষ। আদিকোষ হলো মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, এই জাতীয় কোষগুলো হলো আদিকোষ, কারণ এদের নিউক্লিয়াস আদি প্রকৃতির। প্রকৃত কোষ হলো শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট এবং সব ধরনের প্রাণী কোষ, কারণ এদের নিউক্লিয়াস প্রকৃত এবং সুগঠিত প্লাস সুগঠিত অন্যান্য অঙ্গাণু আছে। তাহলে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে আদিকোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, প্রকৃত কোষে থাকবে। আদিকোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, সূত্রাকার ডিএনএ থাকবে না, সাইটোপ্লাজম ও অঙ্গাণুর মধ্যে রাইবোজোম ছাড়া অন্য কোনো কিছু থাকবে না। রাইবোজোম হবে আদি প্রকৃতির অর্থাৎ 70S। এর কোষ বিভাজন হবে অ্যামাইটোসিস, শ্বসন হবে অবাধ শ্বসন প্রক্রিয়ায়। অপরদিকে প্রকৃত কোষের রাইবোজোম হবে ETS এবং মাইটোসিস মায়োসিস প্রক্রিয়ায় ঘটবে হচ্ছে কোষ বিভাজন, এর শ্বসন হবে সবাদ শ্বসন। এখন আসো একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তোমরা দেখতে পাচ্ছ এখানে আদর্শ উদ্ভিদ কোষে আছে সেল ওয়াল বা কোষ প্রাচীর, সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, ভ্যাকিউল, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট। যেটি গুরুত্বপূর্ণ হলো সেল ওয়াল এবং ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট, কারণ এই দুটি আমাদের প্রাণী কোষে অনুপস্থিত। তার মানে আদর্শ উদ্ভিদ কোষে কী থাকছে? কোষ প্রাচীর থাকবে, কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকবে যার মাঝে বিভিন্ন অঙ্গাণু থাকছে, নিউক্লিয়াস থাকবে। সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর অনন্য বৈশিষ্ট্য, কারণ হলো প্রাণী কোষে সেটি অনুপস্থিত। আমরা সাইটোপ্লাজমের যে অঙ্গাণু দেখতে পাই তার মধ্যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিটি হচ্ছে গুরুত্বপূর্ণ। চলো আমরা প্রথমে প্লাজমা মেমব্রেনটা নিয়ে আলোচনা করি।
প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, মানে দুটি স্তর থাকবে, সেটাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। কার্ল নাগেলি নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম এই প্লাজমা মেমব্রেন নামটি করেন। প্লাজমা মেমব্রেনের ভৌত গঠনে আসি এবং রাসায়নিক গঠনে আসি। ভৌত গঠন নিয়ে বেশ কিছু মডেল প্রস্তাবনা হয়েছে। ড্যানিয়েল এবং ড্যাবসন নামক দুজন বিজ্ঞানী সর্বপ্রথম স্যান্ডউইচ মডেল নামে একটি মডেল প্রস্তাব করেছেন। এছাড়াও আরও কিছু মডেল আছে। সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো সিঙ্গার ও নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদান হলো ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোগ্যালিক্স এবং কোলেস্টেরল। অপরদিকে রাসায়নিক উপাদানের মাঝে আছে প্রোটিন 60 থেকে 80%, লিপিড 20 থেকে 40%, পলিস্যাকারাইড 4 থেকে 5%। প্রোটিন কি কি হিসেবে থাকবে? গাঠনিক উপাদানে থাকবে, এনজাইম হিসেবে থাকবে, বাহক প্রোটিন হিসেবে থাকবে। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75% হচ্ছে তোমার লিপিড। লিপিড প্রধানত হলো ফসফোলিপিড। কোনো কোনো ক্ষেত্রে আরএনএ থাকতে পারে, যেমন পেঁয়াজের কোষ। এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 ধরনের প্রোটিন থাকে, এক ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং কিছু প্রোটিন আছে লিপিডে সম্পৃক্ত থাকবে। লিপিড থাকবে বাইলেয়ার অর্থাৎ দুটি লেয়ার। লিপিডে একটি লেজ থাকবে আর হচ্ছে হেড থাকবে, মাথা, হেড থাকবে হচ্ছে কার্বোহাইড্রেট শৃঙ্খল থাকবে, কার্বোহাইড্রেট আর গ্লাইকোপ্রোটিন। সাইটোপ্লাজম থাকবে, থাকবে মেমব্রেন চ্যানেল, যেটার মাধ্যমে বিভিন্ন দ্রব্য পাস হয়ে বাইরে চলে যেতে পারবে, আবার ভিতরেও আসতে পারবে। তো আজকে তোমাদের এই প্লাজমা মেমব্রেনের গঠন পর্যন্তই হলো আমাদের ক্লাস। তোমরা এই ক্লাসগুলো প্রথমে পড়বে নিজেরা, তারপর হচ্ছে বইয়ের সঙ্গে মিলাবে, এবং বইয়ের ভিতর আরও বেশ কিছু তথ্য আছে, সেগুলোকে সমন্বয় করে এই চ্যাপ্টারটিকে অনুসরণ করবে। এই চ্যাপ্টারটি আমাদের বড়, তাতে কোনো অসুবিধা নেই, আমরা অল্প 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 করে চ্যাপ্টারটিকে মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের জিনিসটা সহজে আমাদের জন্য আয়ত্ত করা পসিবল হবে। তো আমরা পরবর্তী ক্লাসে এই কোষ এবং এর গঠনেরই কোষের ভিতরে সাইটোপ্লাজমের যে অন্যান্য অঙ্গাণু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।